ছিল জান্তা এক্সপ্রেস চড়েছিল। সময়টা অত্যন্ত ভালো ছিল না, তাই তাকে অনেক কিছু করতে হয়েছে। কখনো বিউটি পার্লারের চাকরি, কখনো এলআইসির এজেন্সি, কিন্তু নাটকটা কিন্তু মন দিয়ে করতেন। গ্রুপ থিয়েটারের ভালোবাসাই পাড়ায় বসে থাকা একদিন তাকে পাড়ার বড়রা প্রশ্ন করেছিলেন, আর তার উত্তরে তিনি বলেছিলেন যে থিয়েটার আসলে কি। তার উত্তরটা সেদিন দিয়েছিলেন যে আপনাকে আপনার পাড়ার লোক চিনতে পারে, আশেপাশের লোক চিনতে পারে, কিন্তু আমাকে দেখতে হলে তাদেরকে থিয়েটার হলে গিয়ে টিকিট কেটে দেখতে হয়। শুরু হয়েছিল 2002 সালে। গুরুত্বপূর্ণ চরিত্র ছিল ভেঙ্কটেশ ফিল্মসের হরনাথ চক্রবর্তীর জিতের প্রথম ছবি সাথীতে তার নিজের আলাদা করে ভূমিকা তৈরি করা, এবং সেখানেই তিনি প্রমাণ করেছিলেন তিনি জাত অভিনেতা। অভিনয় জগতে নিজের নামকে জুড়ে দেওয়ার পর 2021-এ আর একটা পরীক্ষা নিরীক্ষা চালালেন। জনতার দরবারে দাঁড়ালেন উত্তরপাড়া থেকে। 35,989 ভোট প্রমাণ করে দিয়েছিল ব্যবধান তৈরি করে তিনি শুধু অভিনেতা নন, তিনি মানুষের প্রিয়জন। ওয়ান এন্ড অনলি কাঞ্চন মল্লিক। মঞ্চে একবার জোরদার হাততালি দিয়ে তাকে দেখে নেব, কারণ তিনিই পারেন লড়তে, তিনিই পারেন গড়তে। বাংলার জীবনযাত্রায় আপনাদের প্রিয় অভিনেতা সরাসরি মঞ্চে। জোরদার একটা জোরে হাততালি সবাই মিলে দেবো। দ্য ওয়ান এন্ড অনলি কাঞ্চন মল্লিক। হাততালি কোথায় গেল? আমাদের প্রিয় যারা এখানকার মানুষ, আপনাদের সঙ্গে জনতা এক্সপ্রেস কাঞ্চন মল্লিক। এখন তো শুধু কাঞ্চন মল্লিক বললে হবে না, বলতে হবে মাননীয় বিধায়ক কাঞ্চন দা। আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের অনেকের ইন্সপিরেশন। অপুর সংসারে দাঁড়িয়ে কাঞ্চন দা সে মনের ব্যথাগুলো উগরে দিচ্ছিলেন, আর সেগুলোর নির্বাক শ্রোতা ছিলেন বহু মানুষ। সেখানে কিন্তু এই কথাটাই বলেছিলেন যে আমাকে দেখতে হলে থিয়েটারে গিয়ে টিকিট কেটে দেখতে হয়। সেদিন এই মানুষটাকে হয়তো আমরা অনেকে অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্য করেছি, কিন্তু আজকে তিনি আমাদের মনের মানুষ। আমি প্রথমে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব যারা কমিটি আছেন। বিশ্বনাথ বাবু, সায়ন গুপ্ত, তিনি বরণ করে নেবেন আমাদের শেষ 2021-এর। আপনারা জানেন তিনি উত্তরপাড়ার মানুষের জীবনযাত্রায় যুক্ত হয়ে গিয়েছেন। আর কাঞ্চনদার হয়তো মনে নেই, 35,989 ভোট ছিল ব্যবধান প্রবীর ঘোষালের সঙ্গে। অসাধারণ আপনাদের প্রিয় চরিত্র অভিনেতা। আমি কখনোই ওনাকে কমেডিয়ান বলি না, উনি চরিত্র অভিনেতা, এবং উনি বারবার তার ছাপ রেখেছেন। থিয়েটারের লোক তিনি, আর এই মুহূর্তে আপনাদের বহু মানুষের প্রিয় মানুষ তিনি। আমাদের সঙ্গে ছিলেন সায়ন এবং শতাব্দী গুপ্ত। বিশ্বনাথ বাবু, আপনাকেও আন্তরিক অভিনন্দন। গান আছে, সেই গানটার উত্তরসূরি বলতে পারি। সেই গানটি গেয়েছিলেন 70-এর দশকের সিনেমাতে চিন্ময় রায়। ওইটাকে অনেকে দেশাত্মবোধক গান ভাবেন। বিশ্বনাথবাবু আসবেন, আপনারই প্রিয় মানুষ ছিলেন চিন্ময় রায়ের লিপে সেই অসাধারণ গান। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের আজকে হচ্ছে জন্মদিন। এই নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদাকে নিয়ে তৈরি হয়েছিল 76 সালে একটি সিনেমা, যার নাম চার মুটনদাকে পেয়ে আমরা আপ্লুত। নমস্কার, একবার জোরে হাততালি। সরাসরি এবার কাঞ্চন মল্লিক আপনাদের সঙ্গে। দাদা, আমি কথা বলার আগে আমার তো যা গলা, না গাইতে পারলাম গান, না করতে পারলাম কিছু, কিন্তু অনেক জায়গায় যাই, অনেক অনুষ্ঠানে যাই। অনুষ্ঠানে আসার মানে ওঠার আগে যেরকম হয়, আপনারা তো এখন অভ্যস্ত হয়ে গেছেন। মঞ্চে আসছেন এইবার, মঞ্চ এবং চলচ্চিত্রের বিখ্যাত হেন তেন এইসব যা আছে বলে, বলার পর জগজম্প করে ওখানে মিউজিক বাজে, আর আমি জয় মা কালী বলে উঠে পড়ি। কিন্তু অমিতাভ দাশগুপ্ত বাবু জন্য একটাই কথা বলবো, অনেকদিন বাদে একজন উপস্থাপক, সঞ্চালক, অ্যাঙ্কার যাই বলুন না কেন, এমন একজনকে পেলাম যে কাঞ্চন মল্লিকের প্রথম থেকে শুরু করে ভোটে জেতার একদম সঠিক ব্যবধান, কত ভোটে জিতেছি সেইটাও বলেছেন, এবং আমি কোন সালে কি করেছি সেইটাও বলেছেন। এবং সর্বোপরি আজকে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন,
এইটাও বলেছেন। এবং লতা মঙ্গেশকরজির আজকে মৃত্যুদিন লতাজির, হ্যাঁ। সেটাও মনে রেখেছেন, আগে বলেছি বলেছেন। এবং আমি ঋত্বিক ঘটকের আজকে মৃত্যুদিন, ওনার জন্য না একটা জোরে হাততালি। আমি নিজে অ্যাঙ্কারিং শুরু করেছি কোথায়, ওনার জন্য একবার জোরে হাততালি। আমাদের নেতাও, না না না, তুমি আমাদের নেতা অভিনেতা সবটাই। এইটাই তো হয়ে গেছে মুশকিল। হ্যাঁ, ধন্যবাদ। পরবর্তী আসলে কাঞ্চনদার সঙ্গে থাকুন। আসলে কি জানেন, এখন মুশকিল হয়ে গেছে একটাই, কে কথা বলবে সেটাই ভাবি। দুটো কাঞ্চন মল্লিকের ঝগড়া হয়, একবার বলে এই নেতা কাঞ্চন আগে কথা বল, আমি বলি না অভিনেতা কাঞ্চন আগে কথা বলবে। তবে সেইটা বলার আগে আজকে এমন জায়গায় রয়েছেন, আর যিনি ছবি তুলছেন দয়া করে বলবো এইদিকে এসে ছবি তুলবেন না, ওদিকে ভালোবাসার চাপে আটকে যাবেন। দাঁড়ান ওই কোণে, যারা দেখতে পাচ্ছেন না এই বক্সটা দেখছেন, আর মাঝে মাঝে আমার এই দিকটা দেখছেন, খারাপ ভাবে নেবেন না, তাদেরকে বলছি ভালো আছেন তো? ওইখানে অন্ধকারে মাথা 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 মাথা, আর কিছু দেখতে পাচ্ছি না। হরে কৃষ্ণ, ভালো আছেন তো? ওই কোণে যারা দেশলাই কাঠির মতো দেখছেন আমায়, সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। এবং আজকের এই লক্ষ্মীনারায়ণ পুজোর বর্ষপূর্তি উপলক্ষে সবাইকে মন থেকে বলছি, মাঘী পূর্ণিমার পরের দিন হরে কৃষ্ণ। একবার সঙ্গে বলুন না, হরে কৃষ্ণ। ব্যাস। তবে একটাই কথা কি জানেন, আপনারা ভালো আছেন শুনেও ভাল লাগছে। আমি যে ভালো আছি বলবো এখনো বলতে পারছি না, কেন বলুন তো, মনটা একটু খারাপ হয়ে যায়। কেন? তার একটাই কারণ হলো, এই যে শীতকালটা চলে যাব করছে, মনটা খারাপ হয়ে যাচ্ছে। কিছুদিন থেকে যা, আসিস তো বাবা ডিসেম্বর মাসে, চলে যাস ফেব্রুয়ারি মাসে। একটু দুটো দিন, আমি শীতকালের কথা বলছি, অন্যভাবে নেবেন না। এই ঠান্ডাটা যদি থেকে যায়, কাঞ্চন মল্লিকের মতো চেহারার লোকগুলো কিছুদিন করে কর্মে খেতে পারে। শীতকাল এলে কি আনন্দ হয়, কি আনন্দ হয় ভাবেন। ছোটবেলা থেকে এই চেহারার উপর 4-5 পিস চাপাতে পারি, এবং বিশ্বাস করুন তখন আমায় চারানা মোটা মোটা লাগে লাগে। এখন নাকি অনেকে বলছেন আমার নাকি গায়ে লেগেছে। কোথায় লেগেছে আমি জানি না, লোকে বলছেন নাকি আমার লেগেছে। লেগেছে লেগেছে গায়ে? সত্যি করে বলবেন মাসিমা, গায়ে লেগেছে? একজনও কেউ না বলছেন না তো? চোখে ভুল দেখছেন, যেটা লেগেছে ওটা গ্যাস হয়েছে। একদিন চাপ পড়বে, সব গ্যাস বেরিয়ে যাবে, আবার কাঞ্চন মল্লিক জায়গায় চলে আসবে। তবে কি জানেন, ছোটবেলা থেকে রোগা হওয়ার যে কি সমস্যা আমি জানি, আর কেউ না জানো। রোগা ছেলেদের খুব সমস্যা। কেউ বলবে খ্যাংড়া কাটি, কেউ বলবে ঝাঁটার কাটি, কেউ বলবে চামচিকে, কেউ বলবে বাদু। খুব গায়ে লাগতো। আর আমার যে চেহারাটা হয়েছে, একটু কাগজে লিখে দিন তো, বাড়িতে গিয়ে দেখাবো যে আমার গায়ে লেগেছে। ছোটবেলা থেকে মা চলে গেছেন, ছোটবেলা থেকে মায়ের এই একটাই কমপ্লেন, ছেলে কেন মোটা হলো না, ছেলে কেন মোটা হলো না। আমি বলেছি মা দেখো, সবার ছেলে মোটা হয় না, আর যার 9 হয় না তার 90-এও হয় না। আমার চেহারাটা না অনেকটা ওই অ্যাম্বাসেডার গাড়ির মতো, দেখবেন 50 বছর ধরে এক মডেল চলে আসছে, না বাড়ছে না কমছে। কিন্তু কি করব, মায়ের মন। সব মায়েরাই চান ছেলের চেহারা হবে সালমান খান, মুখ হবে ঋত্বিক রোশন, হয় কখনো? কিন্তু কি করব বলুন, এই শীতকাল এমন একটা কাল, যে সময় এলে 4-5টা গায়ের ওপর চাপাতে পারি, তখন সত্যিই চারানা মোটা মোটা লাগে আমায়। তখন যখন আমি রাস্তায় বেরোতাম 4-5টা গায়ে দিয়ে, তখন আমার মায়ের মনটা হ্যাপি হয়ে যেত। মা তখন পাশের বাড়ির বৌদিকে দেখে বলতো, বৌদি দেখুন 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 আমার ছেলে যাচ্ছে, দেখুন ছেলে তো নয়, যেন নাড়ু গোপাল। কিন্তু যেই গরমকাল পড়লো, পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো গা থেকে এক পিস করে মাল নামিয়ে ফেললাম। এই চেহারায় একটা টি শার্ট পরে যখন বেরোচ্ছি, ঠিক মনে হতো না টি শার্টটা হ্যাঙ্গারে হাওয়ায় দোলা খাচ্ছে। মায়ের মনে অমনি দুঃখ স্টার্ট। মা সঙ্গে সঙ্গে আবার বৌদিকে কি বলতো, বৌদি দেখুন আমার ছেলেটার কি চেহারা হয়েছে, দেখুন মুখটা দেখুন। মুখ তো নয়, যেন চোষা পাটালি। আমি মাকে বলেছি, মা এইভাবে কথা বলবে না, একদম মনে দুঃখ করবে না মা। এই চেহারার জন্য আমি দায়ী নই, এই চেহারার জন্য তুমি দায়ী নয়, এই চেহারার জন্য বাবা দায়ী নয়। যদি কেউ দায়ী থাকে সে হলো ভগবান। আমি শিওর ভগবান যখন আমায় ওপরে তৈরি করছিলেন, মুড হেভি খারাপ ছিলই। ভগবানের সেক্রেটারি হয়তো বলেছিলেন, স্যার কি মাল বানাচ্ছেন চেক করে নিন স্যার।
ভালো করে তাকিয়ে দেখুন স্যার, কাটমা বানিয়েছেন, মাটি মারতে ভুলে গেছেন স্যার। মানুষের বাচ্চা নয়, টিকটিকির বাচ্চার মতো মনে হচ্ছে স্যার, একবার চেক করে নিন। কি করব, ভগবানের মুড খারাপ, বলেছে চল চল যা হয়েছে হয়েছে, চল ডেলিভারি করে দে, ডেলিভারি করে দে। আমি এখনো ভগবানকে বলি বাহ বাহ ভগবান বাহ, আমাকে তৈরি করার সময় কাটমায় মাটি পেলে না। তা বলি ক্যাটরিনা কাইফকে কখন তৈরি করছিলে গো? রোববার দিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর। কি মনোযোগ দিলে, আর পুরো হ্যান্ডিক্যাপ মাল পাঠিয়ে দিলে, একটু চেক করলে না, একবার তাকিয়েও দেখলে না যে ছেলেটার 28 কোমর, আর তো আমরা মরার বয়স হয়ে গেল। বিশ্বাস করুন, আপনারা বলছেন গায়ে লেগেছে, হাফ ইঞ্চি বাড়েনি। নাক দেখুন, এটা নাক মনে হয় যেন একটা সাঁড়াশি সামনে লটকাচ্ছে। কান দুটো দেখুন কি সুন্দর, ছোটবেলায় কান দুটো ছিল ভাবতে পারবেন না। তবে ছোটবেলা থেকেই মানে আমার একটা জিনিস খুব মানে বলতে পারবো না আপনাকে, অঙ্কে না আমি বিরাট খারাপ। আমার বাবা বলেছিলেন, কাঞ্চন মাধ্যমিকে যদি তুমি অঙ্কে 40 পাও, প্যান্ডেল বেঁধে লোক খাওয়াবো। ভয় নেই, বাবাকে আমি সে পয়সা খরচা করতে দিইনি। আর কি খারাপ খারাপ অঙ্ক, একটা অঙ্ক, একটা নাকি চৌবাচ্চা, সেখানে নাকি ফুটো, সেইখান দিয়ে নাকি জল বেরিয়ে যাচ্ছে। তা আমি কি করবো বলুন, ওটা কি আমার বাড়ির চৌবাচ্চা? আমি মাস্টারমশাইকে বললাম, মাস্টারমশাই একটা রাজমিস্ত্রি ডাকুন, ফুটোয় একটু সিমেন্ট মেরে দিন, জল বন্ধ, অঙ্কও বন্ধ। কথা শুনলো না, কান ধরে মুচড়ে দিল। আর একটা অঙ্ক ছিল আরো খারাপ, একটি তৈলাক্ত বাঁশ, তাতে নাকি একটি বাঁদর উঠিতেছে আবার হরকাইয়া নাবিতেছে, উঠিতেছে আর হরকাইয়া নাবিতেছে। আমি মাস্টারমশাইকে বললাম, মাস্টারমশাই অবলা জীব, ওটা নামা করছে, ও বুক ছড়ে যাবে, মাস্টারমশাই ওটাকে নামিয়ে দিন। কথা শুনলো না, কান ধরে মুচড়ে দিল। মোচড়াতে মোচড়াতে অবস্থা করেছে দেখুন, একটা আমেদাবাদ একটা এলাহাবাদ করে ছেড়ে দিয়েছে। এটা কান, ঠিক মনে হয় চামড়ার ডিশ অ্যান্টেনা, হাঁ করে আকাশের দিকে তাকিয়ে আছে। তবে একটা কথা জানেন, খুব কষ্ট পেতাম, অন্যভাবে নেবেন না, এটা অভিনেতা কাঞ্চন মল্লিক বলছি, মনের কথা। যারা রোগা হয় তাদের দুটো জিনিস জোটে না, এক স্বাস্থ্য জোটে না, দুই গার্লফ্রেন্ড জোটে না। কলেজে পড়াকালীন যখনই দেখতাম যে একটু সুন্দরী ছাত্রীরা আসছে, একটু চুল টুল ঠিক করতাম, ব্যাস মেয়েগুলো আমার দিকে তাকিয়ে বলতো, শেফালি চলে আয়, দেখ আবার জ্যান্ত কঙ্কালটা পেছন পেছন আসছে। খুব খারাপ লাগতো। একদিন চান করে বেরিয়েছি, গামছা পরিহিত অবস্থা, আয়নার সামনে দাঁড়িয়েছি, চুল আঁচড়াচ্ছি, হঠাৎ নিজেকে দেখে হাতের চিরুনি ঠকাস করে মাটিতে। না না, ভয় পেয়ে নয়, নিজের দিকে তাকিয়ে ভাবলাম, আমি এই চেহারায় যা সুবিধে পাই, মোটা মানুষেরা তা পান না। মোটা বললাম বলে রাগ করবেন না, আপনাদের দোহারা চেহারা, আমার এক হারা চেহারা। মিলিয়ে দেখুন, মে জুন মাস, গরমকাল, দুপুর বেলা, লু বইছে, একজন মোটা মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আমার দেখলেও কষ্ট হয়। ঠিক যেন মনে হয় একটা ভেজা পান্তুয়া হেঁটে যাচ্ছে, দেখবেন। আমাদের দেখুন কোনো অসুবিধে নেই, দেখবেন অফিস টাইম, ভিড়, বাস, ঝুলন্ত অবস্থা, বাস এসে দাঁড়ালো, মোটা মানুষ ডান দিক গলাতে গেল, গললো না, বাঁ দিক গলাতে গেল, গললো না, বাস ছেড়ে দিয়ে চলে গেল। আমাদের দেখুন অফিস টাইম, ভিড়, বাস, ঝুলন্ত অবস্থা, বাস এসে থামলো, জয় বাবা স্পাইডারম্যান বলে জানলার রড ধরে ঝুলে পড়লাম। তারপর পাদানিতে পা দিলাম, তো দেখি দাদা দেখি দাদা দেখি দাদা, হোড়কে ভেতরে ঢুকে গেলাম, অসুবিধা হয় না। আগে তো বর্ষাকালে ছাতাও লাগতো না, পয়সা ছিল না, বৃষ্টি পড়তো, ফোঁটাগুলোকে পাশ কাটিয়ে কাটিয়ে চলে যেতাম, গায়ে জল লাগতো না, এক্সরে খরচাও লাগতো না। ডাক্তারবাবু এলেই বলতো, জামা খোল জামা খোল জামা খোল, খুলে একটা 25 পারের ডুম জ্বালে দিত, সামনে বুক পেতে দাঁড়িয়ে পড়তাম, এপার ওপার পরিষ্কার দেখা যেত। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় যেদিন প্রথম ক্যামেরার সামনে এসে দাঁড়ালাম, ভেবেছিলাম যে এ আর কেউ আওয়াজ দেবে না, কিন্তু চিরজীবন যে আমাকে হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে আপনাদের হাসাতে হবে, এটা আমি ভাবতেও পারিনি। তবে কি জানেন, চেষ্টা করেছিলাম অনেকভাবে। এই যে সরস্বতী পুজো গেল, সরস্বতী পুজোর দিন সকালবেলা পাড়ার পুজোয় গেছিলাম,
দেখছিলাম সব মেয়েরা ওই হলুদ শাড়ি পরে শ্যাম্পু করে এসে সব অঞ্জলি দিচ্ছে, ভাল লাগছিল। নিজের দিনের কথা মনে পড়ছিল। এই সরস্বতী পুজো কি কুক্ষণে এক বান্ধবীও জুটে গেছিল। হ্যাঁ, জুটে গেছিল। তাকে নিয়ে হাঁটছিলুম রাস্তায়। এখনকার মতো তো নয়, আগে একটু হাত ধরতে গেলে প্রায় 7 মাইল হাঁটতে হতো। আর এখন তো কারোর সঙ্গে আলাপ হলেই মোবাইলে একটা মুখ দেখানো চুমু পাঠিয়ে দেয়। কি সস্তা হয়ে গেছে চুমু বাবা। তবে জানেন, তার সঙ্গে হাঁটতে হাঁটতে আমি বললাম, আরে সঙ্গে হাঁটছিস, হাতটা একটু ধর না। উত্তর এলো, চুপ করো তো, জুতোর বাড়িবি না, মুখ ছেড়ে দিতে হয়। আর ওভাবে কথা বলছিস কেন, হাতটা ধর না রে। কি মনে হলো মালকী আমার হাত ধরলো। বুঝতেই পারছেন, গার্লফ্রেন্ড হাত ধরেছে, ভেতরে একটা 88 রকমের হাঁকু পাকু হচ্ছে। বললাম, আরে হাত ধরে হাঁটছিস, কেমন লাগছে তা তো বললি না। বলে, যাও তো, লজ্জা করে না। বললাম কেমন লাগছে বললাম। বলে, বিশ্বাস করো, তোমার হাত ধরে হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছে, কি মনে হচ্ছে রে? বলো, তোমার হাত ধরে হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছে ঠিক যেন বাসের রড ধরে আছি মাইনি। আমার হাত বাসের রড। বুঝলাম প্রেম অন্যদিকে চলে গেছে। অন্যভাবে নেবেন না, একটু অন্যদিকে চোখও ঘুরিয়েছিলাম, অন্যভাবে নেবেন না। আমার ফ্ল্যাটের বারান্দা, তার ঠিক উল্টো দিকের বারান্দা। রোজ সকালে আমি দাঁড়িয়ে চা খাই, উল্টো দিকে উনিও দাঁড়িয়ে চা খান। চোখাচুকি হয় কিন্তু কথা হয় না। সে এক বৌদি, অন্যভাবে নেবেন না। একদিন বাড়িতে কেউ নেই, চা খাচ্ছি, হঠাৎ উল্টো দিকে বৌদির দিকে চোখ পড়াতে মনে হলো উনি কিরকম চোখ পিট করছেন আর ইশারা করছেন। আমি বললাম, না, চোখে নেবা টেবা হয়েছে, আমি ভুলভাল দেখছি। তাকিয়ে দেখি, না, সত্যি আমার দিকে তাকিয়ে চোখ পিট করছেন আর ইশারা করছেন। চা খাওয়া মাথায় উঠলো। চায়ের কাপ নামিয়ে রেখে নিজের ফ্ল্যাটের সিঁড়ি দিয়ে নেমে গেলাম। বৌদির ফ্ল্যাটের সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম। দরজার সামনে দাঁড়িয়েই টিং টং, বৌদি দরজা খুলে দিলেন। বৌদি বললেন, কি হলো, ভেতরে আসুন। ঝপাং করে ভেতরে ঢুকে গেলাম। বৌদি আবার বললেন, কি হলো, বসুন। বসে পড়লাম। বৌদি আবার জিজ্ঞেস করলেন, কি চা খাবেন তো? হ্যাঁ, খাবো। বললো, কি চা খাবেন, দুধ চা না লিকার চা? বললাম, যে চা দেবেন সেই চা খাবো। দুধ চা দিলে দুধ চা খাবো, লিকার চা দিলে লিকার চা খাবো। কিছু না থাকে তো শুকনো চা পাতা দিন না, চিবিয়ে বাড়ি চলে যাব, পরে গরম জল খেয়ে পেট ঝাঁকিয়ে নেবো, ভেতরে চা হয়ে যাবে। বৌদি হেসে বললেন, বসুন, চা নিয়ে আসছি। আর শুনুন, জামাটা খুলে খালি গায়ে বসুন। আলাম, কি বলছেন, ভদ্রলোকের ছেলে জামা খুলে খালি গায়ে বসবো মানে? বলে, যেটা বলছি সেটা শুনুন, আমি আসছি। বৌদি ভেতরে চলে গেলেন। জামা খুলে খালি গায়ে বসে আছি। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট বাদে বৌদি পর্দা সরিয়ে ভেতরে এলেন। বৌদির হাতে ধরা 4 বছরের ছেলেটি। বৌদি বাচ্চাটিকে এনে আমার সামনে দাঁড় করালেন। তারপর বাচ্চাটিকে বললেন, দেখো বাবু, দেখো, পেট ভরে ভাত না খেলে কি চেহারা হয়। লজ্জায় মনে হচ্ছিল ছাদ থেকে লাফ মেরে মরে যায়। কিন্তু যা চেহারা, ধপাস করে পড়ে তো মরবো না, ভাসতে ভাসতে হয়তো ল্যান্ড করে যাব। কিন্তু বিশ্বাস করুন, যখন আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আজ থেকে 9 না করে অনেক হয়ে গেল। কিন্তু মানে আমি বলছি, 96 সালে আমি প্রথম শুরু করেছিলাম না, তখন আপনারা কেউ কাঞ্চন মল্লিককে চিনতেন না, কেন তখন কাঞ্চন মল্লিক ভিড়ে দাঁড়াতো। জনতা এক্সপ্রেস যখন হয় 99 সাল থেকে, তখন থেকে আপনারা আপনাদের ভালোবাসা দিয়েছেন। এবং সত্যি কথা, বিশ্বাস করুন, এই 26 বছর আমি কি করে টিকে গেলাম এটা আমি জানি না। আমার মতো একজন এরকম চেহারার কমেডিয়ান এত বছর যদি টিকে গিয়ে থাকি, তার জন্য যদি কেউ দায়ী থাকে, সেটা আপনারা এবং আপনারা ভালো না বাসলে আমি সত্যি এতদিন ধরে, এত বছর ধরে টিকে থাকতে পারতাম না। আর জি বাংলায় আপনারা চান বা না চান, আমি তো দিদি নাম্বার 1 নিয়ে আপনাদের ঘরের ভেতর ঢুকে পড়ি বিকেলবেলা। তো সেই দিদির সঙ্গেই, মানে আমাদের রচনা ব্যানার্জির সঙ্গে আমি প্রথম শুটিং করছি আমার অন্য একটা সিনেমায়। সেইখানে আমি আর রচনাদি আমায় ডেকে বললেন, এই কাঞ্চন শোন, তোর চেহারার গোপন রহস্য কি রে? আমি বললাম, দিদি, আমার চেহারার আর কি গোপন রহস্য থাকবে, এই তো সব দাঁড়িয়ে আছি। দিদি বলো, বুঝেছি, তুই বুঝিস জিম করিস না। আমি জিমের ধারে পাড়ে গেলে আমায় ভেজা বাটাম দিয়ে মারবে বলেছে। বলে, বুঝেছি, তুই নিশ্চয়ই ডায়েট করিস। আমি, না দিদি, আপনার মতো আমি করলার রস আর 2টো শশা আর 1 বাটি টক দই খেয়ে বাঁচতে পারবো না দিদি। আমি এও বললাম, দিদি, আমি 3বার রক্তদান শিবিরে রক্ত দিতে গেছিলাম, 3বারই বাতিল করে ছেড়ে দিয়েছে। একবার শুয়েও পড়েছিলাম, ডাক্তার হাতে প্রেসার মাপার যন্ত্রটা
বেঁধে কুড়ি লাফিয়ে উঠে বলে মাটাকে তুলে দে তুলে দে তুলে দে, এর কোনো প্রেসার পাচ্ছি না, উল্টে একেই রক্ত দিতে হবে, একে তুলে দে। রক্ত তো দেওয়াই হলো না। রক্তদান শিবিরে ডিম সিদ্ধ, কলা আর ইয়ে দিচ্ছিল, আপেল দিচ্ছিল, 2 প্যাকেট খেয়ে বাড়ি চলে এলাম। সেটাও বললাম, রচনাদি বিশ্বাস করলো না, কাটা রেকর্ডের মতো এক কথা বলে যাচ্ছিল। আমি বললাম, শুনবেন আমার চেহারার গোপন রহস্য কি? তাহলে শুনুন। আমার চেহারার গোপন রহস্য হলো, আমি যা খাই তাই পরিত্যাগ করি, মাঝখানে কিছু সঞ্চয় করি না। জিনিসটা অনেকটা পাইপের মতো, ঢোকার জায়গা আছে, বেরোনোর জায়গা আছে, মাঝখানে কোনো আলমারি নেই। কাকে কি বলবো বলুন? তবে কি জানেন, আমি জানি এখানে আসলে বক বক করা ছাড়া জীবনে কিছু করতে পারিনি। এই বক বকটাই করতে পারি বলেই আপনারা বোধহয় সহ্য করেন। এখন বলতেই পারেন, এই কাঞ্চন নাচ দেখা খবরদার নয়। অনেক বাচ্চা কাচ্চা আছে, নাচের কথা বলবেন না, হঠাৎ করে মায়ের হাত ধরে কোঁকিয়ে কেঁদে উঠবে, বলবে মা বাড়ি চলো, মা হ্যালোজেনের সামনে কঙ্কালের নাচ দেখবো না মা। আর যদি বলেন কাঞ্চন দুকলি গান গা, আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম, আমার বাবাকে, বাবা আমার গলায় তিল আছে বাবা, আমি কি গান গাইবো? বাবা বলেছিল, রিস্ক নিও না বাবা, তোমার 4 গোষ্ঠীতে কেউ হারমোনিয়ামে হাত দেয়নি। আর আমার গলাটা দেখেছেন তো, ঠিক মনে হয় যেন সানের মেঝেতে কাঁসার বাসন ফেলে দিলে যেরকম আওয়াজ হয়, ওরকম নাকি খ্যান খ্যান করা আওয়াজ। কিন্তু আমারও তো ইচ্ছে করে একটু গান গাইতে, বাথরুমে গাই, তখন গলাটা শিয়ালদার কিশোর কুমারের মতো হয়। একদিন বাথরুমে ঢুকেছি, 2 মগ ঢেলেছি মাথার উপর, বলে ধরেছি, দরজায় ঠক ঠক ঠক। বললাম কি হলো? মা বললো, গান থামা, গান থামা, তোর গান শুনে পাশের বাড়ি ভট্টাচ বাবুকে হসপিটাল নিয়ে যেতে হয়েছে আজকে। ভয় গাই না। আর একদিন না, মানে থালার মতো চাঁদ উঠেছিল, খুব রোম্যান্টিক হয়ে গেছিল, ওই জন্য ছাদে উঠে গেছি। ছাদে উঠে আবার রোম্যান্টিক তো, বলে ধরেছি। পাশের বাড়ির দাস কাকিমা হঠাৎ চিৎকার করে উঠলো, বলে এই ওলা ওঠো, আচমকাকে এভাবে গান ধরে, তোর গান শুনে দেখ তোর কাকু ফিট হয়ে পড়ে গেল। ভয় আর গান গাই না, তবে একটা গানে 3টে লাইন জানি। এই 3টে লাইন আমার ছাত্রাবস্থায় আমি আমার যত বান্ধবীদের শুনিয়েছি, এই 3টে লাইন শুনে তারা ছুটে এসে আমার 2 গালে দুটো চুমু না, জুতোর বাড়ি মেরে গেছে। ভাগে চুমু ধর। বলছি গাইতে পারি, শর্ত আছে 2টো। ভালো লাগলে হাততালি দেবেন, খারাপ লাগলে আরো জোরে হাততালি দেবেন। আর যদি জুতো ছোঁড়ে, দয়া করে 2 পাটি ছুঁড়বেন। 1 পাটি শুনলে আপনারও অসুবিধা, আমারও অসুবিধা। আমি চেষ্টা করব। জয় রাধা মাধব। হ্যাঁ দেখুন দাদা, এইসব ওই আমার খুব ভালো বন্ধু, এইসব দ্বীপ, এই যে দেব জিপির, এগুলো গাইতে পারি না। ওই আমার পুরোনো এক দাদা আছে, যে আমার গার্জেন। একসময় যখন সিনেমা করতে এসেছিলাম, উনি আমার দাদা, আমার গার্জেন, আমার ফিলোসফার, আমার গাইড। তারই একটা গানে 3টে লাইন গাইছে। ভাল লাগলে একটু হাততালি দেবেন, তাহলেই আশীর্বাদ। থ্যাংক ইউ।
আরো কাছে তোমাকে যে চাই, তুমি যেমন আপন, আমার যে আর কেউ নাই। আমি কি গো তোমাদের ছেড়ে একা একা থাকতে পারি? চিরদিন তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমার সঙ্গী সঙ্গী। থ্যাংক ইউ। হাততালি দি বাবা, হাততালি দিয়েছে, জুতো মারেনি মারেনি। কি যে আনন্দ হয়েছে আমার, মানে বাবা বর্ধমান বাঁচিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, একটা কথা বলে দিয়ে যাই পরের কথা বলার আগে, সেটা হলো আপনাদের প্রিয় বিধায়ক আমাদের মানুদা আমাদের এখানে পারমিশন দিয়েছে আপনাদের এই অঞ্চলের চারিদিকে, ওর গ্রামের কাছে আমরা 11 দিন প্রথম শুটিং করেছি, তারপর আবার 9 দিন, টোটাল 20 দিন শুটিং করেছি। এবং এই শুটিংয়ের ফলাফলটা আপনারা হইচইয়ে দেখতে পাবেন। হইচই বলে যে ওয়েব সিরিজটা, মানে ওয়েব চ্যানেলটা আছে, ওটিটি প্ল্যাটফর্মটা আছে, সেইখানে ডাকঘর বলে একটি ওয়েব সিরিজ আসছে, সেটা দয়া করে দেখবেন। আমার জন্য না দেখুন, আপনাদের নিজেদের জায়গার জন্য দেখবেন। দেখলে মানে চিনতে পারবেন, ভালো লাগবে। তবে একটাই কথা বলবো যে যাই বলুন আর তাই বলুন, মনে পড়ে আমার প্রথম সিনেমার কথা। আমার সেই প্রথম সিনেমা, যে সিনেমাতে আমিও নতুন, হিরোও নতুন, এবং সৌভাগ্যক্রমে আমিও কালীঘাটের বাসিন্দা, হিরোও কালীঘাটের বাসিন্দা। তখন তাকেও কেউ চেনে না, আমাকে একটু একটু চেনে, কারণ আমি তখন জনতা এক্সপ্রেস শুরু করে দিয়েছি, কিন্তু কারুর গাড়ি নেই। তা আমরা যখন শুটিং করতে যেতাম, তখন হিরো ট্যাক্সি ভাড়া পেত, আমি তার সঙ্গে যেতাম, আর সে ট্যাক্সি করে যখন শুটিং করে ফিরতো আমায় নামিয়ে দিয়ে যেত। শুটিং শেষ হয়, সিনেমাটা রিলিজ করে, সিনেমাটা সুপার ডুপার হিট হয়। আর সেই সিনেমাটার নাম, আমার প্রথম সিনেমাটার নাম হলো সাথী, আর আমার সেই পুরনো বন্ধুর নাম হলো জিৎ। তারপরে আমরা সাথী, সঙ্গী, নাটের গুরু, হিরো, পার্টনার, পরপর অনেকগুলো সিনেমা করি। তো মাঝখানে একটা গ্যাপ পড়ে, তারপরে আমরা একটা সিনেমা করি, আপনারা হয়তো সিনেমাটা দেখেছেন, সিনেমাটার নাম ছিল বাচ্চান, যেটার গান ছিল, এখন বৌদিদের একটা গান হয়ে গেছে পেটেন্ট, যতই ঘুরি ওরাও রাতে, লাটাই তো আমার হাতে। সেই ছবিটাতে আপনারা যারা দেখেছেন দেখবেন যে একটা সিন আছে যেখানে জিৎ বাইক চালাচ্ছে, আমি পেছনে বসে, আমাদের ভিলেনরা তাড়া করেছে, সেইখানে শুটিংটা করছিলাম আমরা রাজারহাটে। তো সেইখানে শুটিং করতে করতে আমি বললাম জিৎকে যে, জিৎ ভাই কি কপাল তোর, তুই কোথায় ছিলিস, কোথায় চলে গেলি, আর আমি কমেডিয়ান হয়ে রয়ে গেলাম। জিৎ শুনে বললো, শোনো ছোট ভাই, একটা কথা মাথায় রাখো, কমেডিয়ানদের জুতো মারা কপাল। আমি বললাম, কি বলছিস ভাই, বন্ধু এই কথা বললি? বলো, বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করিস, তাহলেই বুঝতে পারবি। বাড়ি এসে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখলাম, না, জিৎ ঠিক কথা বলেছে। আপনারা মিলিয়ে দেখুন, একটা বাংলা সিনেমা 2 ঘন্টার সিনেমা, তাতে 5খানা গান থাকবেই থাকবে। আর বাংলা সিনেমার বাজার ভালো এখন। আমাদের কোনো সিনেমার দেখবেন গান এখন আর দেশে হয় না, সব বিদেশে হয়। আর দেখবেন এই 5টা গানের মধ্যে হিরো হিরোইনকে অন্তত 500 বার জড়িয়ে ধরছে। এই কেন রে, আমরা কি মানুষ হই নাকি, আমাদের একটু সুযোগ দে, দেখবেন। আর সে কি গড়াগড়ি খাওয়া, দেখবেন হিরোইন কোনো সময় পাহাড়ে গড়াগড়ি খাচ্ছে, কোনো সমুদ্রে গড়াগড়ি খাচ্ছে, কোনো বরফে গড়াগড়ি খাচ্ছে। বলি, তোদের হুপিং কাশি হয় না রে? একটা সিনেমায় তো দেখি হিরোইন মরুভূমিতে গরম বালিতে গড়াগড়ি খাচ্ছে, তোদের গায়ে ফোসকা পড়ে না রে? একটা সিন দেখবেন বাংলা সিনেমায় থাকবেই থাকবে, ফাঁকা অন্ধকার রাস্তা, সেইখান দিয়ে একা হিরোইন হেঁটে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, আমার 14 গোষ্ঠীও জানে না, দেখবেন যাচ্ছে, দেখবেন। আর ঠিক সেই সময় দেখবেন একটা কালো গাড়ি এসে ব্রেক মারবে, আর তারপর
তার মধ্যে থেকে হুমদো হুমদো চেয়ার আর চারটে ভিলেন নামবে, নেবে হিরোইনটাকে ঝপাক করে ধরবে, খপাক করে গাড়িতে তুলবে, ধাঁ। পরের সিন মিলিয়ে নিন, ফাঁকা গুদাম ঘর, তাতে ফাঁকা পিচবোর্ডের বাক্স, আর কিচ্ছু থাকে না, শুধু পিচবোর্ডের বাক্স। সেইখানে গিয়ে হিরোইনটাকে ফেললো খ্যাটাস খ্যাট। এই খ্যাটাস খ্যাট মানে হলো দরজা বন্ধ ছিটকিনি, এটাও বুঝলাম। কিন্তু তখন যে কেন ভিলেনটার হাসি পায়, এটা আমার 14 গোষ্ঠীও রিসার্চ করে বার করতে পারিনি। দেখবেন হাসবে, আর একটাই ডায়লগ ছোটবেলা থেকে শুনে এসেছি, দেখবেন কিভাবে হাসবে। এইবার এবার কোথায় পালাবে সুন্দরী? তারপরে দেখবেন হিরোইনের ডায়লগ, ভগবানের দোহাই আমায় ছেড়ে দিন। তারপর দেখবেন ভিলেন এগোচ্ছে, হিরোইন পেছোচ্ছে, ভিলেন এগোচ্ছে, হিরোইন পেছোচ্ছে, ঢ্যাক। এই ঢ্যাক মানে হলো হিরোইনকে দেওয়ালে সেটা গেছে, পালানোর পথ নেই। তবুও দেখবেন মরণদাসা ভিলেন হাসছে। এইবার এইবার তোকে দেখবি ভগবানও আমার হাত থেকে রক্ষা করতে পারবে না। তুই এত হাসছিস কেন? এতে সময় নষ্ট করছিস কেন? বাবা যা করার করে চলে যা। তা নয়, ততক্ষণ অব্দি হাসবে যতক্ষণ না হিরো দরজা ভেঙে ঢুকে ওকে রামপাদানি সামপাদানি দিচ্ছে। আর আমাদের দেখুন, একটা সিনেমায় 5টা সিন, প্রথম 2টো সিন হিরোর বগলের ধারে দাঁড়িয়ে আছি, কোনো ডায়লগ নেই, যেন ঝুলনের পুতুল। পরের 2টো সিন ডিরেক্টর বললো নে কাঞ্চন পাঠ কর, করলাম। লাস্ট পড়ে রইল একটা সিন, পাশে দাঁড়াতে গেলাম হিরোর পাশে, বুকে বড় বড় লেখা ফুটে উঠলো, সমাপ্ত, চল বাপি বাড়ি যা। আমি সত্যি মানে আমি আমি মানে কি বলবো, আমি জিতকে দেখলে খুব হিংসে করি। কি মহিলা ফ্যান বাবা, জিতকে দেখলে কিরম করে, জিত 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 জিত। আরে যেন পেটের কৃমি মাথায় উঠে গেছে। আমি বলেছি একদিন জিতকে, জিত ক্ষতি করছো ক্ষতি করছো। বলো তুই কি আমায় হিংসে করিস? না যা যা, তোকে কি হিংসে করবো রে? তোকে দেখলে পেটের কৃমি মাথায় উঠে যায়, আমায় দেখলে কৃমি জায়গা দিয়ে বেরিয়ে যায়। আর কি জিত দেখেছেন পেটের মধ্যে কি সব করে, যেন মনে হয় কি বলে 6 প্যাক, যেন মনে হয় হাই রোডে 5টা বাম্পার উঁচু হয়ে রয়েছে। আমার দেখুন নো প্যাক। আর যদি ক্ষমতা থাকে চলুক আমার সঙ্গে সুন্দরবন, দেখি বাঘটাকে খায়। জিতকে নিয়েও গেছিলাম সুন্দরবন, খাঁড়ির মধ্যে দিয়ে যাচ্ছি আমি আর জিত, কেউ কোথাও নেই। এমন সময় সামনে একটা কুঁদো বাঘ এসে শুধু ডেকেছে, ব্যাস জিতোর যা অবস্থা আমারও তাই অবস্থা, হাঁটু পাটু কাঁপছে, হয়ে যায় ভাব। আমি সোজা গিয়ে বাঘকে বললাম, স্যার আমায় ছেড়ে দিন স্যার, বাপ মায়ের এক সন্তান স্যার, ছেড়ে দিন স্যার, গরিবের ছেলে স্যার, চিবিয়ে কিচ্ছু মাল পাবেন না স্যার, শুধু হাড়ের সঙ্গে চামড়া জড়ানো আছে স্যার, আপনি জিতকে খান স্যার, ফুল মাংসের দোকান স্যার, হোল ফ্যামিলি মিলে ওকে দিয়ে 7 দিন ধরে পিকনিক করুন স্যার, ওই ছেড়ে দিন। বাঘের কি মনে হলো, বলো যা তোকে খাবো না। এরকম খাবেন না তাহলে বাড়ি যাই স্যার। বলো দাঁড়া। এরকম খাবেন না তো দাঁড়াতে বলছেন কেন? বলো ভয় নেই, জিতকে খাবো আর তোকে দিয়ে দাঁত খোঁচাবো। আর সত্যি কথা বলতে গেলে কি, এখন না নিজের সিনেমা আর এখন নিজে দেখতে যাই না। মাকে নিয়ে গেছিলাম একটা সিনেমা দেখাতে, ফার্স্ট সিন মা দেখা শুরু করে বলে, ছি 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 ছি, তোর চরিত্রের নাম ল্যাংচা। আমি বললাম দেখো মা, আমি কমেডিয়ান, একটাতে ল্যাংচা হবে পরেরটায় গুঁজিয়া হবে, তাতে কি হয়েছে? আর আপনারা দেখেছেন বোধহয় সেই সিনেমাটা, যে সিনেমাটা আমি এত মার খেয়েছি চোরেরাও মার খায় না। ছবিটার নাম লে হালুয়া লে। যেদিনই শুটিং এ যেতাম জিজ্ঞেস করতাম, হ্যাঁ রে বাবা আজকে কি সিন? দাদা মার খাওয়া। পরের দিন গেলাম, কি বললাম ভাই আজ কি সিন? ভাই মার খাওয়া। 3rd দিন গেছি, বলে দাদা মার খাওয়া। মাথা গরম হয়ে গেল। সামনে বলেছিল ডিরেক্টর রাজা চন্দ, ওকে বললাম এই মার 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 আমায় মার। রাজা বললো কি হলো? বলে কি ছবি হচ্ছে ভাই, সবাই মিলে আমায় মারছে। পাশে বসেছিল এনকে সলিল, বললো ভাই এমন একটা ডায়লগ লিখে দেবো, বললে হিট হবে। আর বেঁচে থাকলে তো হিট হবে। আপনারা যারা দেখেছেন ছবিটা তারা তো দেখেছেন, সবাই আমায় পাগল 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 বলছে আর মারছে। কেঁদে কেঁদে বলেও দিলাম, বাবা তোমার ল্যাংচার আর বিয়ে করা হলো না গো বাবা। তাতেও শুনছে না, খালি মারছে খালি মারছে। মার খেতে খেতে হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি ছিঁড়ে গেছে, চোখের তলায় কালি। একটা জায়গায় গিয়ে না ঘুরে দাঁড়াই আর ওই ডায়লগটা বলি, পাগল আমি পাগল, তুই পাগল, তোর বাপ পাগল, তোর মা পাগল, তোর শ্বশুর পাগল, তোর শাশুড়ি পাগল, তোর গোষ্ঠী পাগল। কি ভেবেছিস কি রে তোরা আমায়? আমি কি পঞ্চানন মন্দিরের ঘন্টা নাকি যে এসে বাজিয়ে দিয়ে চলে যাবি?
হাততালি কোথায়? থ্যাংক ইউ সো মাচ। দেখুন, রামকৃষ্ণ দিব্যি করে এটাও বলতে পারি, ছোট ভাই কাগজ যদি ফেরত না পাই, ভবিষ্যৎ প্রজন্ম তোমায় কোনোদিন ক্ষমা করবে না। হাততালি কোথায়? দেখুন, রুটি আন্ডা কারিই বলি আর কচি করেই বলি, যেখানেই বলি না কেন সবসময় খেয়াল থাকে আমার ক্যামেরার ওপারে কারা আছে। আমার পাশে দেব আছে, জিৎ আছে, সোহাম আছে, অঙ্কুশ আছে, বুম্বাদা আছে। আমার খেয়াল থাকে না, আমার একটাই কথা মনে পড়ে, ক্যামেরার ওপারে আপনারা আছেন, যাদের বুকে হাসি ফোটানোর দায়িত্ব আমার। অভিনেতা হিসেবেও ক্যামেরার সামনে জনসেবা করি, বিধায়ক হিসেবেও মানুষের পাশে দাঁড়িয়ে আমার যতটুকু ক্ষমতা আমি জনসেবা করার চেষ্টা করি। আর আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা, বিশ্বাস করুন, আমার অভিনয় প্রফেশনে কোনো প্রভিডেন্ট ফান্ড নেই, কোনো গ্র্যাচুইটি নেই। আমাদের কাছে একটাই প্রভিডেন্ট ফান্ড, একটাই গ্র্যাচুইটি, একটাই বোনাস, সেটা আপনাদের হাততালি, আপনাদের হাততালি, আপনাদের হাততালি। একটা কথা বলতে পারি, অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচে না, জল ছাড়া যেমন মাছ বাঁচে না, অভিনয় ছাড়াও কাঞ্চন মল্লিক বাঁচবে না। যতদিন হাত পা চলবে, ভগবানের দয়ায় যতদিন জীব চলবে, ততদিন আপনাদের মুখে হাসি ফুটিয়ে যাব, হাসি ফুটিয়ে যাব, হাসি ফুটিয়ে যাব। আশীর্বাদ করবেন যেন ভবিষ্যতে অনেক ভালো কাজ আপনাদের উপহার দিয়ে যেতে পারি। দেখুন, আমরা শিল্পী, সবাইকেই একদিন চলে যেতে হবে, আমাদেরও চলে যেতে হবে, কিন্তু কাজ হিসেবে আমাদের কাজগুলো থেকে যাবে। স্বর্গ কোথায় নরক কোথায় জানি না, তবে ভবিষ্যতে কেউ যদি আমাদের কাজগুলো দেখে, তখন যদি কেউ একবার বাহ বলে, যেখানেই থাকি না কেন এই ছোট্ট বুকটা ভালোবাসায় এত বড় হয়ে যাবে। তাই যাওয়ার আগে সুরে সুরে আপনাদের একটাই কথা বলে যেতে চাই, তার আগে আমাদের আজকে ইভেন্ট অর্গানাইজার কৌশিক, হারমোনিক ওয়ার্ল্ডের কৌশিককে একবার মঞ্চে ডেকে নেবো। কৌশিক চ্যাটার্জি, দাদা যাওয়ার সময় হয়ে এসেছে, দিস ইজ দ্য লাস্ট সং। কৌশিক চ্যাটার্জিকে অনেক ধন্যবাদ। আর একটা কথা বলবো, দয়া করে একটাই কথা মাথায় রাখবেন, আমার পেছনে একটু সরে যাও অভিজিৎ, ওখানে যারা বসে আছেন, আমার পেছনে যারা বসে রয়েছেন, তারাও শিল্পী, তারা যন্ত্রশিল্পী। আমাদের মতো ল্যাংড়া গায়কদের, হ্যান্ডিক্যাপ গায়কদের ওনারাই কিন্তু টেনে টেনে নিয়ে যান। ওনারা আছেন বলেই আমাদের ভুল ত্রুটিগুলো আপনারা দেখতে পান না। बिछड़ जाए काहे हम मगर और सुनी सी लगे तुम्हें जीवन के ये डगर हम लौट आएंगे तुम यूं ही बुलाते रहना कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना चलते चलते तेरे ये गीत याद रखना कभी अलविदा ना कहना कभी अलविदा ना থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ, ধন্যবাদ, শুভরাত্রি। মাইক্রোফোনটা তুলে দিলাম। মামা আমাদের এখন প্রিয় মামা হয়ে গেছে। মামার কাছ থেকে এগুলো পেলে আরো বেশি ভালো লাগে, কারণ আমরা এখন এক পরিবারের মানুষ হয়ে গেছি। আমিও দাশগুপ্ত, অর্থাৎ গুপ্ত বাড়িরই লোক। বদ্দি, যে যাই হোক রদ্দি, সবার আগে থাকে বদ্দি। থ্যাংক ইউ মামা। আর মামার জন্য আরেকবার আসতে পারলাম, দে তালি।